আমার প্রিয় দেশবাসী, সকলকে আজ স্বাধীনতার এই পার্বণ পর্বের অভিনন্দন আর অনেক অনেক শুভকামনা। আজ যে আমরা স্বাধীন ভারতে শ্বাস নিচ্ছি, তার পেছনে মা ভারতীর লক্ষ লক্ষ পুত্রকন্যার ত্যাগ, তাঁদের বলিদান আর মা ভারতীকে স্বাধীন করার সংকল্পে ব্রতীদের সমর্পণ। আজ আমাদের এমন সব স্বতন্ত্রতা সংগ্রামীদের, স্বাধীনতার বীরদের, যোদ্ধাদের, বীর শহীদদের প্রণাম করার পর্ব। আমাদের বাহিনীর সাহসী জওয়ান, আমাদের আধা সামরিক বাহিনী, আমাদের পুলিশ বাহিনীর জওয়ান, সুরক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত সবাই মা ভারতীর রক্ষায়, প্রতিদিনের মানবিক সুরক্ষায় নিযুক্ত থাকেন যারা, আজ তাঁদের সবাইকেও হৃদয় থেকে সাদরে স্মরণ করার, তাঁদের মহান ত্যাগ তপস্যাকে প্রণাম জানানোর পর্ব। আরও একটা নাম, শ্রী অরবিন্দ ঘোষ। বিপ্লবের দূত থেকে শুরু করে অধ্যাত্ম পথে যাত্রা। আজ ওনার সংকল্প, ওনার জন্মজয়ন্তী। আমাদের সংকল্প, ওনার সংকল্পকে পূর্ণ করার জন্য ওনার আশীর্বাদ যেন থাকে আমাদের সঙ্গে। আমরা এক বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজ ছোট ছোট বালকদের আমার সামনে দেখতে পাচ্ছি না। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এই সদস্যদের আটকে রেখেছে করোনা। এই করোনার কালপর্বে লক্ষ লক্ষ করোনা ওয়ারিয়ার্স, তিনি ডাক্তার হন, নার্স হন, সাফাই কর্মী হন, অ্যাম্বুলেন্সের চালক হন, কার কার নাম বলবো। ওনারা এত দীর্ঘ সময় ধরে যেভাবে সেবা পরম ধর্ম এই মন্ত্র নিয়ে বেঁচে থেকে দেখিয়ে দিয়েছেন, সমর্পণের পূর্ণ ভাব নিয়ে মা ভারতীর সন্তানদের সেবা করেছেন, এমন সব করোনা ওয়ারিয়ারদেরও আমি আজ প্রণাম জানাচ্ছি। এই করোনার কালপর্বে আমাদের অনেক ভাই বোন করোনার এই সংকটে প্রভাবিত হয়েছেন, অনেক পরিবার প্রভাবিত হয়েছেন, অনেকে প্রাণও হারিয়েছেন। আমি এমন সব পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আর এই করোনার বিরুদ্ধে আমি বিশ্বাস করি 130 কোটি দেশবাসীর ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি আমাদের জয় এনে দেবে এবং আমরা অবশ্যই বিজয়ী হব। আমার মনে হয় যে বেশ কিছুদিন যাবৎ আমরা এক অর্থে অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। বন্যার প্রকোপ, বিশেষ করে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারতের কিছু এলাকা রয়েছে, কোথাও ল্যান্ডস্লাইড, অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে মানুষকে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমি ওই সব পরিবারের প্রতিও আমার সমবেদনা জানাই। আর রাজ্য সরকারগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এমন সংকটের সময় দেশ সর্বদা এক হয়ে, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, আমরা একযোগে জরুরি ভিত্তিতে যতটা সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি, সফলতার সঙ্গে তা করেছি। আমার প্রিয় দেশবাসী, আজাদির পর্ব, আমাদের জন্য এই স্বাধীনতার পর্ব। স্বাধীনতার বীরদের স্মরণ করে করে নতুন সংকল্প গ্রহণের উদ্যোগ নেওয়ার এক সুযোগ। এক অর্থে এটা আমাদের জন্য এক নতুন প্রেরণা নিয়ে আসে, নতুন আশা, নতুন উৎসাহ নিয়ে আসে। আর এবার তো আমাদের জন্য সংকল্প গ্রহণ অত্যন্ত আবশ্যক এবং এটা শুভ এক সুযোগ। কারণ এর পরের বার যখন আমরা স্বাধীনতার পর্ব পালন করব, তখন আমরা 75তম বর্ষে পদার্পণ করব। এটা স্বভাবতই একটা বড় সুযোগ। আর এই জন্য আজ আগামী 2 বছরের জন্য অনেক বড় সংকল্প নিয়ে আমাদের চলতে হবে। 130 কোটি দেশবাসীকে চলতে হবে। স্বাধীনতার 75তম বর্ষে যখন পদার্পণ করব, আর স্বাধীনতার 75 বছর যখন পূর্ণ হবে, আমরা আমাদের সংকল্পের পূর্তির এক মহাপর্ব হিসাবেও সেটা পালন করব। আমার প্রিয় দেশবাসী, আমাদের পূর্বপুরুষরা অখণ্ড একনিষ্ঠ তপস্যা করে, ত্যাগ আর বলিদানের উচ্চ ভাবনাকে প্রতিষ্ঠা করে যেভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, ওনারা নিজেদের বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যেন এটা ভুলে না যাই যে দাসত্বের এই দীর্ঘ কালপর্বে একটি মুহূর্ত এমন ছিল না, কোনো ক্ষেত্র এমন ছিল না যেখানে স্বাধীনতার লিপ্সা জাগ্রত হয়নি। স্বাধীনতা লাভের ইচ্ছা নিয়ে কেউ না কেউ চেষ্টা করেননি, লড়াই করেননি, ত্যাগ করেননি। আর এক অর্থে যৌবন সমর্পণ করেছিল সেই আগুনে, ফাঁসির দড়ি চুম্বন করে জীবনের সমস্ত স্বপ্নের আহুতি দিয়ে দিয়েছিল। এমন বীরদের প্রণাম জানাই। আর একদিকে সশস্ত্র বিপ্লবের ধারা, অন্যদিকে জন আন্দোলনের জোয়ার পূজ্য বাপুর নেতৃত্বে। রাষ্ট্রের জাগরণের সঙ্গে সঙ্গে জন আন্দোলনের এই ধারা স্বাধীনতার সংগ্রামকে এক নতুন শক্তি দিয়েছিল। আর স্বাধীনতার পর্ব আজ আমরা পালন করতে পারছি।
স্বাধীনতার এই লড়াইয়ে ভারতের আত্মাকে পদদলিত করার নিরন্তর চেষ্টা, অগণিত চেষ্টা, ভারতকে নিজের সংস্কৃতি, পরম্পরা, রীতি রেওয়াজ এই সব কিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য কি না করা হয়েছে। সেই কালপর্ব ছিল, শত শত বছরের কালপর্ব ছিল, যখন সাম দাম দণ্ড ভেদ সবকিছু চরম অবস্থায় ছিল। আর কিছু মানুষ তো এটা মনে করতেন যে আমরা তো আজীবনকাল এখানে শাসন করার জন্য এসেছি। কিন্তু স্বাধীনতার স্বপ্ন তাঁদের যাবতীয় পরিকল্পনা বানচাল করে দেয়। তাঁরা ভেবেছিলেন কত বড় বিশাল দেশ, অনেক রাজারাজরা, অনন্য সব সঙ্গীত, বেশভূষা, অনেক ভাষা, এত সব বিবিধতার কারণে টুকরো টুকরো হয়ে থাকা দেশ কখনো এক হয়ে স্বাধীনতার লড়াই লড়তে পারবে না। কিন্তু এই দেশের প্রাণশক্তিকে চিনতে পারেনি তারা। অন্তর্নিহিত প্রাণশক্তি রয়েছে। একতার যে সূত্র আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছে, সেটা স্বাধীনতা সংগ্রামের ওই পর্বে পূর্ণ শক্তি নিয়ে যখন ময়দানে অবতীর্ণ হলো, তখন দেশ স্বাধীনতার লড়াইয়ে বিজয়ী হলো। আমরা এটাও জানি যে সেই কাল পর্বে সাম্রাজ্যবাদীরা বিশ্বের যেখানে সম্ভব সেখানে ছড়িয়ে পড়ার চেষ্টা করেছিল, নিজেদের পতাকা ওড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন গোটা দুনিয়াতেও এক প্রেরণার উৎস হয়ে উঠেছিল, আলোক স্তম্ভ হয়ে উঠেছিল, আর দুনিয়ার অন্যত্র স্বাধীনতা লাভের ইচ্ছা জেগে উঠল। আর যেসব মানুষ সাম্রাজ্যবাদের অন্ধ প্রতিযোগিতায় মেতেছিল, নিজেদের পতাকা ওড়ানোতে মেতেছিল, তাঁরা নিজেদের সাম্রাজ্য বিস্তারের এই পরিকল্পনাকে সফল করতে দুনিয়াকে দুটো বিশ্বযুদ্ধে নিক্ষেপ করল, মানবতাকে ছিন্ন ভিন্ন করে দিল, দুনিয়াকে ধ্বংস করে দিল। কিন্তু এই কালপর্বেও, যুদ্ধের বিভীষিকার মধ্যেও ভারত নিজের স্বাধীনতা লাভের স্বপ্নকে ত্যাগ করেনি, কোনো ঘাটতি বা কোনো ঢিলেমি আসতে দেয়নি। বলিদানের প্রয়োজন পড়লে দেশ বলিদান দিয়েছে, প্রয়োজনে কষ্ট সহ্য করেছে, জন আন্দোলন গড়ে তোলার প্রয়োজনে জন আন্দোলন গড়ে তুলেছে, এবং ভারতীয়দের এই সংগ্রাম গোটা দুনিয়ায় স্বাধীনতা অর্জনের এক আবহ তৈরি করল। ভারতের ঐক্যবদ্ধতা পৃথিবীতে এক নতুন পরিবর্তনের সূচনা করল। সাম্রাজ্য বিস্তারের নীতিকে চ্যালেঞ্জ জানায় ভারত। ইতিহাসও কোনোদিন তা অস্বীকার করতে পারবে না। আমার প্রিয় দেশবাসী, সমগ্র বিশ্বে একমাত্র ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ঐক্যের শক্তি, সমষ্টিগত শক্তি, নিজের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি নিজেদের সংকল্প, সমর্পণ ও প্রেরণার শক্তি নিয়ে দেশ এগিয়ে চলেছে। আমার প্রিয় দেশবাসী, বিশ্বব্যাপী অতিমারী করোনার প্রাদুর্ভাবের মাঝেও আমাদের 130 কোটি দেশবাসী সংকল্প নিয়েছেন স্বনির্ভর হয়ে ওঠার। আজ প্রতিটি ভারতবাসীর মনে আত্মনির্ভর ভারতের স্বপ্ন, এবং তারা এই স্বপ্ন সংকল্পে রূপান্তরিত করে দেখাচ্ছেন। আত্মনির্ভর ভারত শুধু দুটো শব্দ নয়, আজ 130 কোটি দেশবাসীর জন্য মন্ত্র হয়ে উঠেছে। আমাদের মধ্যে যারা 25 থেকে 30 বছর বয়সী বা তার উপরে, তারা সবাই নিজের মা বাবা বা পরিবারের গুরুজনের কাছে নিশ্চয়ই শুনেছেন, তোমার 20-21 বছর বয়স হলো, এবার তুমি নিজের পায়ে দাঁড়াও। এখনো সব পরিবারের এটাই আশা যে তাদের সন্তান 20-21 বছর বয়সের পর যেন নিজের পায়ে দাঁড়িয়ে যায়। আমরা স্বাধীনতার 75 বছর থেকে মাত্র এক কদম দূরে। তাই আমাদের জন্য ভারতের মতো দেশের নিজের পায়ে দাঁড়ানো অত্যন্ত আবশ্যক। স্বনির্ভর হওয়া ভীষণ জরুরি। যা পরিবারের জন্য দরকার, তা দেশের জন্যও দরকার। তাই আমার বিশ্বাস, ভারত এই স্বপ্ন অবশ্যই পূরণ করবে। কারণ আমি আমার দেশবাসীর সামর্থ্য সম্পর্কে নিশ্চিত। আমার দেশের প্রতিভা আমাকে গর্বিত করে তুলেছে। দেশের যুবশক্তি ও মাতৃশক্তিতে আমার বিশ্বাস, এবং মহিলারা যে অতুলনীয় যোগ্যতার অধিকারী তাতে আমার আস্থা রয়েছে। ভারতের চিন্তাধারা ও অ্যাপ্রোচে আমি বিশ্বাস করি। ইতিহাস সাক্ষী, ভারত যখন কোনো বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে তখন তা অবশ্যই করে দেখিয়েছে। সেই কারণেই যখন আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন বিশ্বের কৌতূহল ও প্রত্যাশা বৃদ্ধি হয়। সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের নিজেদের যোগ্য করে তুলতে হবে, নিজেদের তৈরি করে নেওয়া অত্যন্ত জরুরি। ভারতের মতো বিশাল দেশ, ভারত যুবশক্তিতে পূর্ণ দেশ, সেখানে স্বনির্ভরতা আত্মনির্ভর ভারতের প্রথম শর্ত। আর তার ভিত আত্মবিশ্বাসে পূর্ণ ভারত, এবং সেটাই উন্নয়নকে নতুন শক্তি যোগাতে সক্ষম।
একদিকে বেদে বলা হয় বসুধৈব কুটুম্বকম, অন্যদিকে বিনোবাজি বলতেন জয় জগৎ। তাই আমাদের কাছে বিশ্ব এক পরিবারের মতো। সুতরাং আর্থিক উন্নয়ন হবে মানুষ এবং মানবতাকে কেন্দ্র করে, তাকে গুরুত্ব দিয়ে। আমরা ঠিক সেটা মেনেই এগিয়ে চলি। আজ বিশ্ব ইন্টারকানেক্টেড এবং ইন্টারডিপেন্ডেন্ট। তাই সময়ের দাবি অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে ভারতের মতো সুবিশাল দেশের অবদান আরো বেড়ে উঠুক। বিশ্ব কল্যাণের জন্য ভারতের কর্তব্য নিজেদের অবদান বৃদ্ধি, এবং তা তখনই সম্ভব যখন ভারত শক্তিশালী হয়ে উঠবে, স্বনির্ভর হয়ে উঠবে। জগতের কল্যাণের জন্য আমাদের নিজেদের সক্ষম করে তুলতেই হবে। যখন আমাদের ভিত শক্ত হবে ও নিজেরা সক্ষম হয়ে উঠব, তখন জগতের উন্নয়নের ক্ষেত্রেও আমরা এগিয়ে যেতে পারি। আমাদের দেশে অজস্র প্রাকৃতিক সম্পদ রয়েছে, কি নেই আমাদের? আজ সময়ের দাবি আমাদের প্রাকৃতিক সম্পদের ভ্যালুয়েশন করা, আমাদের মানব সম্পদের মূল্য বৃদ্ধি করা, তাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আমরা দেশের কাঁচামাল বা র মেটেরিয়াল আর কতদিন বিদেশে রপ্তানি করব? দেখুন, র মেটেরিয়াল বিদেশে রপ্তানি করা আর সেই ফিনিশড গুডস বিদেশ থেকে আমদানি করা, এই খেলা আর কতদিন চলবে? তাই আমাদের স্বনির্ভর হতে হবে। বৈশ্বিক প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের প্রতিটি শক্তি ক্ষেত্রের মূল্য বৃদ্ধি প্রয়োজন, এটা আমাদের দায়িত্ব। ভ্যালু এডিশনের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আমরা এই বিষয়ে নিজেদের অবদান রাখার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমাদের একই লক্ষ্য কৃষি ক্ষেত্রেও। এক সময় আমরা বিদেশ থেকে গম আমদানি করে ক্ষুধা নিবৃত্ত করতাম, কিন্তু আমাদের দেশের কৃষক কামাল করে দেখিয়ে দিয়েছে। আত্মনির্ভর ভারত আজ তৈরি হয়েছে। আজ ভারতের কৃষক শুধু ভারতীয়দের ক্ষুধা মেটায় না, আজ ভারতের সেই পরিস্থিতি যেখানে প্রয়োজন পড়লে বিশ্বে আমরা অন্ন সংস্থান করতে পারি। এটাই আমাদের শক্তি, স্বনির্ভরতার শক্তি। তাই কৃষি ক্ষেত্রেও মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। বৈশ্বিক প্রয়োজনীয়তার জন্য আমাদের কৃষি ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। বিশ্বের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কৃষি জগতের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আজ দেশ অনেক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন ধরুন, আমরা স্পেস সেক্টরকে মুক্ত করে দিয়েছি। এতে দেশের তরুণদের জন্য সুযোগ তৈরি হয়েছে। আমরা কৃষি ক্ষেত্রকে আইনের বন্ধন থেকে মুক্ত করে দিয়েছি। আমাদের প্রচেষ্টা আত্মনির্ভর করে তোলার। যখন ভারত স্পেস সেক্টরে শক্ত হয়ে ওঠে, তখন প্রতিবেশী দেশগুলো উপকৃত হয়। যখন আপনি শক্তি খাতে পাওয়ারফুল হয়ে ওঠেন, তখন যে দেশ নিজেকে অন্ধকার মুক্ত করতে চায়, তাদের ভারত সাহায্য করতে পারে। দেশের যখন হেলথ সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার স্বনির্ভর হয়ে ওঠে, তখন বিশ্বের অনেক দেশের কাছে ট্যুরিজমের রূপে, হেলথ ডেস্টিনেশনের রূপে ভারত তাদের পছন্দসই হয়ে উঠতে পারে। সুতরাং আমাদের প্রয়োজন আমরা ভারতে তৈরি জিনিস সমগ্র বিশ্বে প্রচার করি। এক সময় ইতিহাস সাক্ষী, আমাদের দেশে তৈরি জিনিস, যেমন আমাদের স্টিলম্যান পাওয়ার, এর দ্বারা যেসব কাজ হতো তা বিশ্বে খুবই প্রশংসনীয় ছিল। আমরা যখন স্বনির্ভরতার প্রসঙ্গে বলি, তখন শুধু ইম্পোর্ট কম করা হোক তা ভাবছি না। স্বনির্ভরতা হলো আমাদের দক্ষতা, আমাদের হিউম্যান রিসোর্সের ক্ষমতা। যখন বিদেশ থেকে রপ্তানি করা হয়, তখন এই ক্ষমতা কমে যায়। প্রজন্মের পর প্রজন্ম এই ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমাদের সেই ক্ষমতাকে বাঁচাতে হবে এবং বাড়াতেও হবে। দক্ষতাকে শান দিতে হবে, ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রকে সফল করতেই হবে, আত্মনির্ভর ভারতের জন্য ও ক্ষমতাকে বাড়ানোর জন্য। আমার প্রিয় দেশবাসী, আমি জানি যখন স্বনির্ভরতার প্রসঙ্গে বলি, তখন নানান আশঙ্কা প্রকাশ করা হয়। আমি মানি আত্মনির্ভর ভারত লক্ষ লক্ষ চ্যালেঞ্জের মুখোমুখি। এটাও ঠিক, বিশ্ব প্রতিযোগিতার মাঝে এই চ্যালেঞ্জ আরো বেশি। দেশ যদিও লক্ষ চ্যালেঞ্জের মুখোমুখি, তবুও বলবো দেশের কাছে কোটি কোটি সমাধান দেওয়ার শক্তিও রয়েছে। আমার দেশবাসীরা রয়েছেন যারা সমাধান করতে সক্ষম। দেখুন, করোনার এই দুঃসময়ে আমরা বুঝলাম বহু জিনিসের জন্য আমরা অসুবিধায় পড়েছি। বিদেশ থেকে আমদানি করতে হবে, কিন্তু সেই সব দেশ তা যোগান দিতে অক্ষম। আমাদের দেশের তরুণরা, উদ্যোক্তারা, দেশের উদ্যোগ জগতের সকলে মিলে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিল। যে দেশে N95 তৈরি হতো না, তৈরি হতে লাগলো। পিপি তৈরি হতো না, তৈরি হতে লাগলো। ভেন্টিলেটর তৈরি হতো না, হতে তো লাগলো। দেশের প্রয়োজনীয়তা পূর্ণ হলো ও বিদেশে এক্সপোর্ট করার ক্ষমতাও তৈরি হলো, যা বিশ্বেরও প্রয়োজন পূরণ করলো।
আত্মনির্ভর ভারত দুনিয়াকে কিভাবে সাহায্য করছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং বিশ্বের মঙ্গলের জন্য ভারতের এই উদ্যোগ তার দায়িত্বের মধ্যে পড়ে। আর এমনভাবেই অনেক কাজ হয়েছে। স্বাধীন ভারতের মানসিকতা কেমন হওয়া উচিত? স্বাধীন ভারতের মানসিকতা হওয়া উচিত ভোকাল ফর লোকাল। আমাদের যেসব স্থানীয় উৎপাদিত দ্রব্য রয়েছে সেগুলিকে আমাদের গৌরবান্বিত করতে হবে। আমরা নিজেদের জিনিসকে গৌরবান্বিত না করলে তারা উন্নত হওয়ার সুযোগ পাবে না, তার শক্তি বৃদ্ধি হবে না। আসুন আমরা একত্রে সংকল্প নিই। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিকে আমরা যখন পা বাড়াচ্ছি, তখন ভোকাল ফর লোকাল আমাদের জীবনের মন্ত্র হয়ে উঠুক এবং আমরা সবাই মিলে ভারতের শক্তি বৃদ্ধি করি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশ কিভাবে দারুণ কাজের মাধ্যমে সাফল্যমণ্ডিত হচ্ছে, কেমনভাবে অগ্রসর হচ্ছে, সে কথা আমরা ভালোভাবে বুঝতে পারছি। কি ভাবতে পেরেছিল যে কোনোদিন দরিদ্র মানুষদের জনধন অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা সরাসরি ট্রান্সফার হবে? কি ভাবতে পেরেছিল যে কৃষকদের কল্যাণের জন্য এপিএমসির মতো আইনে এতটা পরিবর্তন আসবে? কি ভাবতে পেরেছিল আমাদের ব্যবসায়ীদের মাথার উপর উদ্যত খাঁড়ার মতো উপস্থিত এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট এত বছর পর বদলে যাবে? কে ভাবতে পেরেছিল যে আমাদের স্পেস সেক্টরের দ্বার আমাদের যুব প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে? আজ আমরা দেখছি, রাষ্ট্রীয় শিক্ষানীতি হোক, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হোক, ওয়ান নেশন ওয়ান গ্রিডের কথা হোক, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের কথা হোক, ইনসলভেন্সি বা ব্যাংকরাপসি কোডের কথা হোক, ব্যাংক মার্জারের প্রয়াস হোক, তা দেশের প্রকৃত সত্যে পরিণত হয়েছে। ভারতে পরিবর্তন ও সংস্কারের এই সময়কালকে সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। একের পর এক পরস্পর সংযুক্ত যে সংস্কার আমরা করে চলেছি তা দুনিয়া খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর তার ফলেই গত বছর ভারত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইতে এখনো পর্যন্ত সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর ভারত এফডিআইতে 18% বৃদ্ধি করেছে। আর সেজন্য করোনার সময়ও পৃথিবীর বড় বড় কোম্পানি ভারতের প্রতি আগ্রহ ও সমর্থন ব্যক্ত করেছে। এই বিশ্বাস এমনি এমনি জন্মায়নি, এমনি এমনি পৃথিবী মুগ্ধ হয়নি। এর জন্য ভারত নিজের নীতি, লোকতন্ত্র এবং অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় করার ব্যাপারে যে কাজ করেছে সেটাই এই বিশ্বাস জাগিয়ে তুলেছে। বিশ্বজুড়ে বহু ব্যবসা এখন ভারতকে সাপ্লাই চেইন কেন্দ্র হিসাবে দেখছে। এখন আমাদের মেক ইন ইন্ডিয়ার পাশাপাশি মেক ফর ওয়ার্ল্ড এই মন্ত্রকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে। আপনারা 130 কোটি দেশবাসীর সামর্থ্যের জন্য গর্ব অনুভব করুন। করোনার এই সংকটকালে যখন পূর্ব পশ্চিম উভয় দিকেই ঘূর্ণিঝড়, বজ্রপাতের ফলে বহু মানুষের মৃত্যু সংবাদ, কোথাও কোথাও বারবার ভূমিধসের ঘটনা, ছোটখাটো ভূমিকম্প এবং যেন এগুলি যথেষ্ট না হওয়ায় কৃষকদের জন্য পঙ্গপালের আক্রমণ, এভাবে একের পর এক বিপদ লেগেই রয়েছে। কিন্তু এসব সত্ত্বেও দেশের আত্মবিশ্বাসে একটুও চিড় ধরেনি। দেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। দেশবাসীদের জীবনকে, দেশের অর্থ ব্যবস্থাকে করোনার প্রভাব থেকে যত দ্রুত সম্ভব মুক্ত করা এখন আমাদের প্রাথমিক কাজ। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রজেক্টের। এতে 110 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হবে। এর জন্য আলাদা আলাদা সেক্টরে প্রায় 7,000 প্রজেক্ট নির্বাচিত হয়েছে। এর ফলে দেশের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেমন এক নতুন দিশা পাবে, তেমনি নতুন গতি লাভ করবে। বলা হয়, এমন সংকটকালে যত বেশি সম্ভব ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করা যায় ততই উপকার, যাতে আর্থিক গতিবিধি বাড়ে, মানুষ উপার্জন করতে পারেন এবং সংযুক্ত অনেক কাজ হতে পারে। ছোট বড় ব্যবসায়ী, কৃষক সবারই এতে অনেক সুবিধা হয়। আর আজ আমি একটি কথা স্মরণ করতে চাই, যখন অটল বিহারী বাজপেয়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন উনি সোনালী চতুর্ভুজ নামে একটি বিরাট সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী একটি প্রকল্পের সূচনা করেছিলেন এবং দেশের রোড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দিয়েছিলেন। আজও সেই সোনালী চতুর্ভুজের দিকে তাকিয়ে দেশবাসীরা গর্বের সঙ্গে অনুভব করেন যে হ্যাঁ, আমার দেশ উন্নতির পথে অগ্রসর হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, অটলজি নিজের সময়ে এই কাজ করেছিলেন, কিন্তু এখন আমাদের তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে।
আর এখন আমরা বিচ্ছিন্ন ও সমন্বয়হীনভাবে কাজ করতে পারবো না। রাস্তার কাজ পৃথকভাবে হবে, রেলের কাজ রেল করবে, রাস্তা ও রেলের মধ্যে কোনো সমন্বয় থাকবে না, এয়ারপোর্টের সঙ্গে বন্দরের বা বন্দরের সঙ্গে এয়ারপোর্টের সম্পর্ক থাকবে না, রেলওয়ে স্টেশন ও বাস স্টেশন পরস্পর সম্বন্ধহীন হবে। এ অবস্থা চলতে পারে না। এখন আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার কম্প্রিহেন্সিভ, ইন্টিগ্রেটেড ও পারস্পরিক সম্পর্কযুক্ত ও পরিপূরক হতে হবে। রেলের সঙ্গে রাস্তা, রাস্তার সঙ্গে সমুদ্র বন্দর, সমুদ্র বন্দরের সঙ্গে নদী বন্দর নিবিড়ভাবে সংযুক্ত, একে অন্যের পরিপূরক হতে হবে। নতুন যুগের জন্য এক মাল্টি মোডাল কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে আমরা এগিয়ে চলেছি। আর এটা এক নতুন দিনের সূচনা করবে। অনেক বড় স্বপ্ন নিয়ে আমরা এই কাজ শুরু করেছি, আর আমি বিশ্বাস করি এটি বিচ্ছিন্ন পরিকাঠামো ব্যবস্থার অবসান ঘটিয়ে আমাদের সব সিস্টেমকে এক নতুন বলে বলীয়ান করবে। এর সঙ্গে সঙ্গে আমাদের সমুদ্র তট বিশ্ববাজারে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভেবেছি যে আগামী দিনে আমরা সম্পূর্ণ সমুদ্র তট জুড়ে 4 লেন রাস্তা বানানোর লক্ষ্যে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ করব। আমার প্রিয় দেশবাসী, আমাদের শাস্ত্রে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সামর্থ্যমূলম স্বাতন্ত্র্যম শ্রমমূলম চ বৈভবম। অর্থাৎ কোনো সমাজ বা রাষ্ট্রের স্বাধীনতার মূল মন্ত্র তার সামর্থ্য এবং তার বৈভব, উন্নতি ও প্রগতির মূল মন্ত্র তার শ্রমশক্তি। আর তাই শহর বা গ্রামের সাধারণ নাগরিকের শ্রমের সমকক্ষ আর কিছুই নয়। মেহনতি মানুষেরা যখন কিছু সুবিধা পান, তাদের কঠোর জীবন সংগ্রামের কষ্ট যখন খানিকটা লাঘব হয়, তখন তার শক্তি এবং উদ্দীপনা সুদূর প্রসারী হয়। তখন তা অসাধ্য সাধন করতে পারে। গত 6 বছরে দেশের মেহনতি মানুষের জীবন উন্নত করার জন্য বহু কল্যাণকর কর্মসূচি নেওয়া হয়েছে, অনেক অভিযান চালানো হয়েছে। আপনারা দেখেছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাকা বাড়ি তৈরি, প্রচুর শৌচালয় প্রস্তুত করা, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া, মা বোনেদের ধোঁয়া থেকে মুক্ত করতে গ্যাস কানেকশন দেওয়া, গরিব মানুষদের বীমার সুবিধা দেওয়ার চেষ্টা, ভালো হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান যোজনা, রেশন দোকানগুলিতে প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। এরকম অনেক কাজ হয়েছে যাতে গরিব মানুষ প্রত্যেকে এই সুযোগ সুবিধাগুলি পায়। বিগত 6 বছরে খুব ভালো প্রগতি হয়েছে। করোনা সংকটেও এই ব্যবস্থাগুলির জন্য অনেক সুবিধা পাওয়া গেছে। যেমন কোটি কোটি গরিব পরিবার গ্যাস সিলিন্ডার পেয়েছে। রেশন কার্ড থাকুক বা না থাকুক, 80 কোটি দেশবাসীকে বিনামূল্যে আনাজ দেওয়া হয়েছে যাতে তাদের বাড়িতে হাঁড়ি চড়ে। 90,000 কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, যা কয়েক বছর আগে পর্যন্ত কল্পনাও করা যেত না। দিল্লি থেকে 1 টাকা বেরোলে পুরো 100 পয়সাই গরিবের অ্যাকাউন্টে যাবে, এ কথা ভাবনার বাইরে ছিল। নিজেদের গ্রামেই যাতে রোজগার সম্ভব হয়, তাই গরিব কল্যাণ রোজগার যোজনা শুরু করা হয়েছে। দেশের গরিব মানুষের শ্রমশক্তির উপর আমার অটুট ভরসা। শ্রমিক বন্ধুরা নিজেদের রিস্কিল করুন, আপস্কিল করুন। ভোকাল ফর লোকালকে জোরদার করতে রিস্কিল ও আপস্কিলের মাধ্যমে গ্রামের মানুষকে, দেশের শ্রমশক্তিকে এমপাওয়ার করার দিকে এবার আমি মনোযোগ দিয়েছি। দূর দূরান্তের গ্রাম থেকে শ্রমিকেরা শহরে আসে কাজের খোঁজে। যেহেতু শহর আর্থিক গতিবিধির কেন্দ্র, রাস্তার হকার হোক বা ঠেলাওয়ালা হোক, আজ ব্যাংক থেকে তাদের সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এই করোনার সময়ও লক্ষ মানুষ এই যোজনা সুফল পেয়েছে। এখন ওদের কয়েকটা টাকার জন্য অনেক বেশি সুদে ধার করতে হবে না। তারা নিজ অধিকারে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে। যখন শহরে আমাদের শ্রমিক ভাইরা আসেন, তাদের থাকার সুব্যবস্থা থাকলে তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। এই কথা মাথায় রেখে শহরেই ওদের থাকার ব্যবস্থা করার জন্য এক খুব বড় যোজনার পরিকল্পনা করেছি, যাতে ওরা যখন শহরে আসবে তখন কোনো দুশ্চিন্তা ছাড়াই খোলা মনে কাজ করতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমি দেখেছি বহু মানুষ দারিদ্র্যে পিছিয়ে পড়ে। রাষ্ট্র জীবনেও কিছু ক্ষেত্র থাকে, কিছু অঞ্চল থাকে যা অনগ্রসর, পিছিয়ে পড়া। আত্মনির্ভর ভারত বানানোর জন্য সামঞ্জস্যপূর্ণ বিকাশ খুব গুরুত্বপূর্ণ। আমরা 110টি উন্নয়ন প্রত্যাশী জেলা আইডেন্টিফাই করেছি। এই জেলাগুলি যারা অ্যাভারেজ থেকে পিছিয়ে, তাদের রাজ্য তথা দেশের অ্যাভারেজ পর্যন্ত আনতে হবে সমস্ত মাপকাঠিতে।
আমাদের বিকাশের যাত্রায় পিছিয়ে পড়া এই ১১০টি জেলার মানুষেরা যাতে শিক্ষার সুযোগ পায়, ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায়, স্থানীয়ভাবে কাজের সুযোগ পায়, সেই বিষয়ে এখন আমি ক্রমাগত চেষ্টা করে চলেছি। আমার প্রিয় দেশবাসী, আত্মনির্ভর ভারতে আত্মনির্ভর কৃষি ও আত্মনির্ভর কৃষকের অগ্রাধিকার পাওয়া উচিত, এবং এই বিষয়টিকে আমরা কখনোই গৌণ ভাবতে পারি না। স্বাধীনতার এত বছর পর একের পর এক বহু রিফর্ম হয়েছে। কৃষকদের সমস্ত বাঁধন থেকে মুক্ত করার কাজ আমরা করে দিয়েছি। আপনি ভাবতে পারবেন না, আপনি যদি সাবান বানাতে পারেন তাহলে আপনি যে কোনো দোকানে গিয়ে সেটা বিক্রি করতে পারেন। আপনি যদি কাপড় তৈরি করতে পারেন তবে সেটাও যে কোনো জায়গায় বেচতে পারেন। কিন্তু অনেকের হয়তো জানা নেই, আমার দেশের কৃষক ভাইরা তাদের উৎপাদন নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে বিক্রি করতে পারেন না। তাদের জন্য যে নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া হতো, তাদের সেখানেই বিক্রি করতে হতো। কৃষকদের সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন ভারতবর্ষের কৃষক স্বাধীনতার মুক্ত বাতাস নিতে পারবে। সে এখন দেশ তথা দুনিয়ার যে কোনো জায়গায় নিজের শর্তে মাল বিক্রি করতে পারবে। কৃষকদের রোজগার বাড়ানোর জন্য আরো অনেক বিকল্প ব্যবস্থাকেও আমি জোর দিয়েছি। চাষে ইনপুট কস্ট কমানোর নানান রকম উপায় আছে, যেমন ডিজেল পাম্প থেকে সোলার পাম্প, মৌমাছি পালন, পোল্ট্রি, ফিশারি ইত্যাদি। চাষের সাথে এগুলো যুক্ত হলে দ্বিগুণ আয় সম্ভব। আমরা প্রাণপণ সেই চেষ্টাই করছি। আমরা চেষ্টা করছি যাতে অন্নদাতারা আরো শক্তিশালী হয়। আজকে সময়ের এটাই দাবি যে কৃষি ক্ষেত্র আধুনিক হোক, মূল্যবৃদ্ধি হোক, ভ্যালু অ্যাডিশন হোক, ফুড প্রসেসিং হোক, প্যাকেজিং হোক, এবং এইসব সামলানোর জন্য প্রয়োজন পরিকাঠামো। আপনারা দেখেছেন, এই করোনার সময়ে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভারত সরকার ১,০০,০০০ কোটি টাকা নির্দিষ্ট করেছে। এই ইনফ্রাস্ট্রাকচার কৃষকদের সুফল দেবে, সে ন্যায্য মূল্য পাবে, সে দুনিয়ার বাজারে নিজের উৎপাদন বিক্রি করতে পারবে, বিশ্ব বাজারের নাগাল পাবে। আজ আমাদের দরকার গ্রামীণ উদ্যোগগুলিকে মজবুত করা। গ্রামে বিশেষভাবে আর্থিক ক্লাস্টার তৈরি করা হবে, যাতে কৃষি ও কৃষি সম্বন্ধীয় কাজগুলি সম্পৃক্ত থাকবে। এর পাশাপাশি আমরা যে এফপিও বানানোর চেষ্টা করেছি, কৃষক উৎপাদক সংঘ বানানোর চেষ্টা করেছি, সেটা খুব বড় ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কাজ করবে। ভাই ও বোনেরা, আমি গতবার এখানে জল জীবন মিশনের ঘোষণা করেছিলাম। আজ তার ১ বছর পূর্ণ হলো। স্বচ্ছ পানীয় জল, নল থেকে জল আমার দেশবাসীর পাওয়া উচিত, এই স্বপ্ন নিয়েই আমি জল জীবন মিশন আরম্ভ করেছিলাম। অনেক শারীরিক সমস্যার সমাধান স্বচ্ছ পানীয় জলের সাথে যুক্ত। অর্থব্যবস্থাতেও এর খুব বড় ভূমিকা আছে। আজ আমি গর্বের সাথে বলতে পারি, পরম সন্তোষের সাথে বলতে পারি যে রোজ ১,০০,০০০ ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছচ্ছে। গত ১ বছরে ২ কোটি পরিবারের কাছে আমরা পরিশুদ্ধ জল পৌঁছতে সফল হয়েছি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসী মানুষদের ঘরেও এই জল পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি আনন্দের সঙ্গে বলতে পারি, জল জীবন মিশন দেশে এক সুস্থ পরিবেশের জন্ম দিয়েছে। জেলা, রাজ্য, নগর সকলে নিজেদের মধ্যে স্বাস্থ্য প্রতিযোগিতা করছে। সকলেই চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশন যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের এলাকায় সফল করার। কোঅপারেটিভ, কম্পিটিটিভ ফেডারালিজম যুক্ত হয়েছে এই জল জীবন মিশনের সঙ্গে। আমার প্রিয় দেশবাসী, আমাদের কৃষি ক্ষেত্র হোক, লঘু উদ্যোগের ক্ষেত্র হোক, বা চাকুরিজীবীদের সমাজ, এরা সকলে আমাদের দেশের মধ্যমবর্গীয় মানুষদের এক বিরাট সম্পদ। এবং এই মধ্যবিত্ত গোষ্ঠী থেকে আসা প্রফেশনালরা আজ দুনিয়ায় নিজেদের জয়ডঙ্কা বাজাচ্ছে। এই মধ্যবিত্ত স্তর থেকে আসা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিজ্ঞানীদের সুনাম আজকে চারদিকে ছড়িয়ে পড়েছে। একথা সত্যি যে মধ্যবিত্তদের যে পরিমাণ সুযোগ মেলে, তাতে তারা অনেক শক্তি সঞ্চয় করে এগিয়ে আসেন, এবং সেই জন্যই মধ্যবিত্ত মানুষদের সরকারি নজরদারি থেকে মুক্তি চাই। ওদের অনেক নতুন সুযোগ চাই, ওদের উন্মুক্ত প্রাঙ্গণ চাই, এবং আমাদের সরকার মধ্যবিত্তদের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য নিরন্তর কাজ করে চলেছে। মধ্যবিত্ত মানুষদের মিরাকল করার শক্তি রয়েছে। ইজ অফ লিভিং এর সবচেয়ে বেশি লাভ যদি কাউকে পেতে হয়, তাহলে সেটা আমার মধ্যবিত্ত পরিবারদের পাওয়া উচিত। সস্তা ইন্টারনেট হোক, বা সস্তা স্মার্টফোন, বা উড়ান স্কিমের মাধ্যমে প্লেনের টিকিটের দাম একেবারে ন্যূনতম হোক,
কিংবা আমাদের হাইওয়ে হোক, ইনফরমেশন ওয়েজ হোক, এই প্রত্যেকটি জিনিস মধ্যবিত্তদের শক্তি বাড়াতে সাহায্য করে। আজ আপনারা দেখে থাকবেন, মধ্যবিত্তদের মধ্যে যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন তাদের প্রথম স্বপ্ন হয় নিজের বাড়ি তৈরি করা। তারা সমান সুযোগের জীবন চান। দেশে ইএমআই এর ক্ষেত্রে আমরা অনেক বড় কাজ করেছি এবং তার ফলেই হোম লোন সস্তা হয়েছে। যখন কেউ বাড়ির জন্য লোন নেয় তো সেই লোন শোধ করতে করতে 6 লক্ষ টাকা অবধি ছাড় পেতে পারে। বিগত দিনে আমরা জানতে পেরেছি যে অনেক মধ্যবিত্ত পরিবার টাকা লগ্নি করে বসে আছেন, কিন্তু প্রকল্পগুলি শেষ না হওয়ার দরুন নিজেদের বাড়ি পাচ্ছেন না, ভাড়া দিতে হচ্ছে। ভারত সরকার 25,000 কোটি টাকার বিশেষ ফান্ড বানিয়ে এই সব অর্ধনির্মিত বাড়িগুলি সম্পূর্ণ করেছে, যাতে মধ্যবিত্তরা নিজেদের বাড়ি পান। এর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। জিএসটিতে খুব দ্রুত গতিতে ট্যাক্সেশন কমেছে, ইনকাম ট্যাক্সও কমেছে। আজ মিনিমাম এই ধরনের ব্যবস্থাগুলির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কোঅপারেটিভ ব্যাংকগুলিকে আরবিআই এর সঙ্গে জোড়া, এটা মধ্যবিত্তদের পয়সাকে সুরক্ষিত রাখার গ্যারান্টি দিচ্ছে। এমএসএমই সেক্টরে যেসব সংস্কার হয়েছে, এগ্রিকালচারাল সেক্টরে যে সমস্ত সংস্কার হয়েছে, এর লাভ সরাসরি আমাদের মেহনতি মধ্যবিত্ত পরিবারগুলির কাছে যাবে এবং তার কারণে 1000 কোটি টাকার যে বিশেষ ফান্ড আমাদের ব্যবসায়ীদের আমরা দিচ্ছি, যে ক্ষুদ্র ব্যবসায়ীদের আমরা দিচ্ছি, তার লাভ এরা পাবেন। সাধারণ ভারতবাসীর শক্তি, তার জোর আত্মনির্ভর ভারত অভিযানের একটি বিশাল বড় ভিত্তি। এই শক্তিকে বজায় রাখতে গেলে প্রত্যেক স্তরে নিরন্তর কাজ চলছে। আমার প্রিয় দেশবাসী, আত্মনির্ভর ভারত নির্মাণে, আধুনিক ভারত নির্মাণে, নতুন ভারত নির্মাণে, সমৃদ্ধ এবং সুখী ভারত নির্মাণে দেশের শিক্ষার বড় ভূমিকা আছে। একথা মাথায় রেখেই 3 দশক পরে দেশকে নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতি দিতে আমরা সক্ষম হয়েছি এবং দেশের প্রতি প্রান্তে একে স্বাগত জানানো হয়েছে। এই সংবাদ আমাদের নতুন বল, নতুন বিশ্বাস দিচ্ছে। এই রাষ্ট্রীয় শিক্ষানীতি বিদ্যার্থীদের আমাদের ভিতের সঙ্গে জুড়বে, কিন্তু তার পাশাপাশি তাদেরকে গ্লোবাল সিটিজেন হওয়ারও পুরো শক্তি যোগাবে। তারা শেকড়ের সঙ্গে জুড়ে থাকবে, কিন্তু উচ্চতায় আকাশ ছোঁবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাষ্ট্রীয় শিক্ষানীতিতে একটা বিশেষ জোর দেওয়া হয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উপর, কারণ দেশের প্রগতির জন্য উদ্ভাবনী শক্তি আবশ্যক। ইনোভেশন এবং রিসার্চকে যত শক্তিশালী করা হবে, তত দেশ এগিয়ে যাবার বল পাবে এবং কম্পিটিটিভ পৃথিবীতে এগোনোর শক্তি পাবে। আপনারা কি কখনো ভেবেছিলেন এত দ্রুত গতিতে গ্রাম থেকে গ্রামে অনলাইন ক্লাসের এরকম বাতাবরণ তৈরি হবে? কখনো কখনো প্রতিকূলতাতেও এমন অনেক জিনিস বেরিয়ে আসে যেগুলি আমাদের নতুন শক্তি যোগায়। এবং সেইভাবেই আপনারা দেখেছেন যে এই করোনার সময় অনলাইন ক্লাস এক প্রকার সংস্কৃতিতে পরিণত হয়েছে। আপনারা এটাও দেখুন, অনলাইন ডিজিটাল ট্রানজ্যাকশন সেটাও কিরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। কেউ জানলে গর্বিত হবেন, ভারতের মতো দেশে বিগত 1 মাসে ভীম ইউপিআই এর মাধ্যমে 3 লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। এটাই প্রমাণ করে কিভাবে আমরা বদলে যাওয়া স্থিতিকে গ্রহণ করতে শুরু করেছি। এবার দেখুন, 2014-র আগে আমাদের দেশে 5 ডজন পঞ্চায়েতে অপটিক্যাল ফাইবার ছিল। গত 5 বছরে 1.5 লক্ষ গ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছে গেছে, যেটা আজ এত সাহায্য করছে। প্রত্যেকটি পঞ্চায়েতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। যে 1 লক্ষ পঞ্চায়েত বাকি আছে সেখানেও দ্রুত বেগে কাজ চলছে। কিন্তু বদলে যাওয়া পরিস্থিতিতে গ্রামকেও ডিজিটাল ইন্ডিয়ার অংশীদার করা আবশ্যক হয়ে উঠেছে। গ্রামবাসীদেরও এই ধরনের অনলাইন সুবিধার প্রয়োজন বাড়ছে। প্রথমে আমাদের কার্যক্রম অনুযায়ী আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেক পঞ্চায়েত অবধি আমরা পৌঁছব, কিন্তু আজ আমি আপনাদের বলতে চাই যে আমরা ঠিক করেছি যে আমাদের যে 6 লক্ষর বেশি গ্রাম আছে তার প্রতিটিতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বসানো হবে। প্রয়োজন বদলেছে, তাই আমরা প্রায়োরিটিও বদলে ফেলেছি। 6 লক্ষর থেকে বেশি গ্রামে হাজারো লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বসানো হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1000 দিনের মধ্যে 6 লক্ষের থেকে বেশি গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের কাজ শেষ করে ফেলা হবে। বদলাতে থাকা প্রযুক্তিতে আমাদের সাইবার স্পেসের ওপর নির্ভরতা বাড়তেই থাকবে, কিন্তু সাইবার স্পেসে অনেক বিপদও থাকে। সারা পৃথিবী এর সঙ্গে পরিচিত।
আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের উন্নতির পথেও অন্তরায় হয়ে উঠতে পারে এই বিপদগুলি, এবং এই জন্যেই ভারত এ বিষয়ে সজাগ আছে, সতর্ক আছে, এবং এই বিপদগুলি মোকাবিলা করতে নানান সিদ্ধান্ত নিচ্ছে। শুধু তাই নয়, নতুন ব্যবস্থাগুলিও প্রতি মুহূর্তে উন্নত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই নতুন সাইবার সুরক্ষা রণনীতি, এর পুরো নিয়মাবলী দেশের সামনে আসবে। আগামী দিনগুলোয় সবাইকে জুড়ে এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সবাইকে একসঙ্গে চলতে হবে। আমরা তার জন্য রণনীতি বানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, ভারতে মহিলা শক্তি যখনই সুযোগ পেয়েছে, দেশের নাম উজ্জ্বল করেছে, দেশকে আরো মজবুত করেছে। মহিলাদের স্বরোজগার এবং রোজগারের সমান সুযোগ দিতে আজ দেশ প্রতিজ্ঞাবদ্ধ। আজকে ভারতে মহিলারা আন্ডারগ্রাউন্ড কয়লার খনিতে কাজ করছে। অন্যদিকে আমার দেশের মেয়েরা ফাইটার প্লেন উড়িয়ে আকাশের উচ্চতাকে ছুঁচ্ছে। আজ ভারত পৃথিবীর সেই সব দেশের মধ্যে পড়ে যেখানে নৌসেনা এবং বায়ুসেনাতে মহিলাদের কমব্যাট রোলে সামিল করা হয়। গর্ভবতী মহিলাদের মাইনে সমেত 6 মাসের ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথাই হোক, বা আমাদের দেশের মহিলারা যারা 3 তালাকের নিয়মে নিপীড়িত হতেন, আমাদের সেই সব মুসলমান বোনেদের মুক্তি দেওয়ার, স্বাধীনতা দেওয়ার কাজ হোক, মহিলাদের আর্থিকভাবে সক্ষম করার কথা হোক। জনধনের আওতায় যে 40 কোটি খাতা খোলা হয়েছে, তার মধ্যে 22 কোটি খুলেছে আমাদের বোনেরা। করোনাকালে প্রায় 30,000 কোটি টাকা এই বোনেদের খাতায় জমা করা হয়েছে। প্রায় 25 কোটি টাকার মুদ্রা লোন দেওয়া হয়েছে, তার মধ্যে 70% মুদ্রা লোন নিয়েছেন আমাদের মা বোনেরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত যে নিজের বাড়ি পাওয়া যাচ্ছে, তাতেও বেশিরভাগ রেজিস্ট্রি মহিলাদের নামে হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, গরিব বোন, মেয়েদের ভালো স্বাস্থ্যের চিন্তা এই সরকার সমানে করে চলেছে। আমাদের জনঔষধি কেন্দ্রের অন্তর্ভুক্ত 1 টাকায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছানোর একটা বড় কাজ করা হয়েছে। 6,000 জনঔষধি কেন্দ্র থেকে অল্প কিছুদিনের মধ্যেই 5 কোটির মতো স্যানিটারি ন্যাপকিন আমাদের গরিব মহিলাদের কাছে পৌঁছে গেছে। মেয়েদের অপুষ্টি দূর করা, ওদের বিয়ের উপযুক্ত বয়স কি হওয়া উচিত, সেই বিষয়ে আমি একটি কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্ট এলেই মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স নিয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আমার প্রিয় দেশবাসী, করোনা কাল পর্বে স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর দেওয়াটা খুবই স্বাভাবিক, আর এই জন্যই আত্মনির্ভর হওয়ার সবথেকে বড় শিক্ষা আমরা স্বাস্থ্যক্ষেত্র থেকে এই সংকটময় পরিস্থিতির মধ্যেই পেলাম। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এগোতে হবে। এখন দেখুন, করোনার সময়ের আগে আমাদের দেশে মাত্র 1টা ল্যাব ছিল পরীক্ষা করার জন্য। আজ 1400 ল্যাবের নেটওয়ার্ক আছে, যেগুলি ভারতবর্ষের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। যখন করোনা সংকট এলো, একদিনে মাত্র 300 পরীক্ষা করা হতো। এত কম সময়ের মধ্যে আমাদের লোকেরা তাদের শক্তির মাধ্যমে এখন প্রতিদিন প্রায় 7 লক্ষের মতো পরীক্ষা করছে। কোথায় 300 দিয়ে শুরু করেছিলাম, আর কোথায় 7 লক্ষে পৌঁছে গেছি। দেশে নতুন এইমস, নতুন মেডিকেল কলেজ নির্মাণ এবং আধুনিকীকরণের নিরন্তর প্রয়াস করে চলেছি। এই 5 বছরে MBBS, MDতে 45,000-এরও বেশি আসন স্টুডেন্টদের জন্য বৃদ্ধি করা হয়েছে। গ্রামে 1.5 লাখেরও বেশি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, তার মধ্যে 1/3 কেন্দ্র চালু হয়ে গেছে। করোনাকালে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি গ্রামে করোনা মোকাবিলা করতে অনেক সহায়তা করেছে। স্বাস্থ্যক্ষেত্রে আজ থেকে অনেক বড় একটি অভিযান শুরু হতে চলেছে, আর এই অভিযানে প্রযুক্তির অনেক বড় ভূমিকা থাকবে। আজ থেকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন আরম্ভ করা হচ্ছে। ভারতবর্ষের স্বাস্থ্য পরিকাঠামোতে এই প্রকল্প একটি নতুন বিপ্লব নিয়ে আসবে। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য, বিভিন্ন সমস্যা কম করার জন্য প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করা হবে। প্রত্যেক ভারতীয়কে স্বাস্থ্য পরিচয়পত্র দেওয়া হবে। এই স্বাস্থ্য পরিচয়পত্র প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য খাতের মতো কাজ করবে। আপনার সব পরীক্ষা, সব রোগ, আপনি কোন ডাক্তারের কাছে কোন ওষুধ নিয়েছিলেন, সেই ডাক্তারের রোগ নির্ণয় কেমন ছিল, কবে দিয়েছিলেন, আপনার রিপোর্ট কি ছিল, এই সম্পূর্ণ তথ্য একটি স্বাস্থ্য পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা হবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, পয়সা জমা, হাসপাতালে কার্ড বানানোর জন্য দৌড়দৌড়ি, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের মাধ্যমে এমন অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
আর উত্তম স্বাস্থ্যের জন্য যে কোনো নাগরিক সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এই ব্যবস্থাগুলি এই প্রকল্পে নেওয়া হবে। আমার প্রিয় দেশবাসী, যখনই করোনার কথা আসে, একটা কথা স্বাভাবিক যে প্রত্যেকের মনে প্রশ্ন আছে, করোনার ভ্যাকসিন কবে তৈরি হবে। এই প্রশ্ন সবার মনে আছে, সারা বিশ্বের মনে আছে। আমি আজ দেশবাসীদের বলতে চাই, দেশের বৈজ্ঞানিকদের প্রতিভা একজন ঋষি মুনির মতো। ল্যাবরেটরিতে তাঁরা মন প্রাণ দিয়ে পড়ে আছেন, অখণ্ড একনিষ্ঠ মনে তপস্যা করছেন, খুবই পরিশ্রম করছেন। আর ভারতে একটা নয়, দুটো নয়, তিনটে ভ্যাকসিন তাদের পরীক্ষার আলাদা আলাদা ধাপে রয়েছে। বৈজ্ঞানিকদের থেকে সবুজ সংকেত পেয়ে গেলেই অনেক পরিমাণে প্রস্তুত হবে, সেই ব্যবস্থাও করা আছে। ভ্যাকসিন প্রস্তুত করার সঙ্গে সঙ্গে সব ভারতীয়দের কাছে কি করে কম সময়ের মধ্যে সেগুলো পৌঁছানো যায়, সেই হিসাব করা আছে এবং সেই রূপরেখা তৈরি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে ভিন্ন ভিন্ন জায়গায় উন্নতির চিত্র ভিন্ন ভিন্ন। কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে, কিছু ক্ষেত্রে অনেকটা পিছিয়ে। এই অসাম্য আত্মনির্ভর ভারতের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর এই জন্যই আমি শুরুতেই বলেছি, 110টি প্রত্যাশী জেলার উপর জোর দেওয়া হচ্ছে সেগুলিকে একই রকম সমৃদ্ধ করতে। উন্নতির ইকোসিস্টেম বানানো, যোগাযোগ ব্যবস্থাকে ঠিক করা, এগুলো আমাদের প্রাথমিক কাজ। এবার দেখুন, ভারতবর্ষের পশ্চিম ভাগ, মধ্য থেকে পূর্ব ভাগ, সেটা পূর্ব উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, বাংলা, উত্তর পূর্ব ভারত বা উড়িষ্যা হোক, এই সব আমাদের ক্ষেত্রে প্রচুর সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে। এখানকার লোক সমর্থ, শক্তিবান, প্রতিভাবান, কিন্তু সুযোগের অভাবে এই জায়গাগুলিতে অসাম্য আছে। আর এই জন্যই আমি অনেক নতুন পদক্ষেপ নিয়েছি। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর থেকে শুরু করে পূর্ব ভাগকে গ্যাস লাইন দিয়ে জুড়ে দেওয়ার ভাবনা, নতুন রাস্তা, রেলপথের পরিকাঠামো বানানো, ওখানে নতুন বন্দর বানানো, এক প্রকার সামগ্রিক উন্নতির জন্য যে পরিকাঠামোর ব্যবস্থা হওয়া দরকার, সার্বিকভাবে তা করার চেষ্টা চলেছে। ঠিক সেই রকম লে, লাদাখ, কার্গিল, জম্মু কাশ্মীর, এই অঞ্চলগুলো 1 বছর আগেই 370 ধারা থেকে মুক্তি পেয়েছে। এর 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছর জম্মু কাশ্মীরে এক নতুন উন্নতির পথে একটি বড় গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই একবার ওখানে মহিলাদের, দলিতদের মৌলিক অধিকার পাওয়ার একটি বিশেষ পর্যায়কাল। আমাদের শরণার্থীদেরও গরিমাপূর্ণ একটি বছরও সম্পূর্ণ হলো। গ্রাম এবং গরিবদের কাছে উন্নতির লাভ পৌঁছানোর জন্য ব্যাক টু ভিলেজের মতো যেরকম বিকাশ অভিযান চালানো হচ্ছে, আয়ুষ্মান যোজনাকে ভালোভাবে আজ জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চলে কাজে লাগানো যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, গণতন্ত্রের জোর, গণতন্ত্রের সত্যিকারের শক্তি আমাদের নির্বাচিত স্থানীয় গোষ্ঠীগুলির মধ্যে আছে। আমাদের সবার জন্য গর্বের কথা, জম্মু কাশ্মীরের স্থানীয় জনপ্রতিনিধিরা সক্রিয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে উন্নতির নতুন যুগকে এগিয়ে নিয়ে চলেছেন। আমি ওখানকার সব পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এই যাত্রার পথে ওনাদের সক্রিয় অংশগ্রহণের জন্য। জম্মু কাশ্মীরের সীমা নির্দেশের প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সীমা নির্দেশের কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হলেই ভবিষ্যতে ওখানে নির্বাচন হবে। জম্মু কাশ্মীরের বিধায়ক হবে, জম্মু কাশ্মীরের মন্ত্রী হবে, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবে। নতুন শক্তির সঙ্গে উন্নতির পথে এগিয়ে যাবে। এজন্য দেশ বদ্ধপরিকর এবং এই প্রয়াস চালিয়ে যাবে। লাদাখে কেন্দ্র শাসিত অঞ্চল বানাতে বহু বছরের যে চাহিদা ছিল, ওদের আকাঙ্ক্ষা ছিল, ওদের আশা পূরণের মাধ্যমে সম্মান জ্ঞাপনের কাজ করেছি। হিমালয়ের উচ্চতায় অবস্থিত লাদাখ উন্নতির নতুন শিখরের দিকে এগোচ্ছে। এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওখানে তৈরি হচ্ছে, নতুন গবেষণাগার তৈরি হচ্ছে, হোটেল ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে। বিদ্যুতের জন্য ৭,৫০০ মেগাওয়াটের সোলার পার্ক নির্মাণের প্রকল্প তৈরি করা হচ্ছে। কিন্তু আমার প্রিয় দেশবাসী, লাদাখের অনেক বিশেষত্ব আছে। এই বিশেষত্বগুলিকে আমাদের পালনও করতে হবে আর সাজাতেও হবে। আর যেভাবে নর্থ ইস্টের সিকিম নিজেদের অর্গানিক স্টেট হিসাবে একটি পরিচিতি তৈরি করেছে, সেভাবেই লাদাখ, লে,
কারগিলও নিজেদের কার্বন নিরপেক্ষ সত্তার ভিত্তিতে পরিচিতি তৈরি করতে পারবে। আর এর জন্য ভারত সরকার ওখানকার নাগরিকদের সঙ্গে মিলে ওখানকার প্রয়োজনীয়তা পূরণের জন্য একটি কার্বন নিরপেক্ষ মডেল তৈরির লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, ভারত দেখিয়েছে যে পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখেও দ্রুত বিকাশ সম্ভব। আজ ভারত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সান ওয়ান গ্রিডের আদর্শের সঙ্গে সারা পৃথিবীতে, বিশেষত সৌরশক্তির ক্ষেত্রে প্রেরণাদায়ক হয়ে উঠেছে। রিনিউয়েবল এনার্জি উৎপাদনের ক্ষেত্রে আজ ভারত দুনিয়ার প্রথম 5টি দেশের মধ্যে নিজের জায়গা দখল করে নিয়েছে। দূষণের ব্যাপারে ভারত যতটা সজাগ ততটাই সক্রিয়। তা সে স্বচ্ছ ভারত অভিযান হোক, বা ধোঁয়ামুক্ত রান্নার গ্যাস হোক, এলইডি বাল্বের অভিযান হোক, সিএনজি নির্ভর পরিবহন ব্যবস্থা হোক, ইলেকট্রিক মোবিলিটির জন্য প্রচেষ্টা হোক, আমরা কোথাও চেষ্টার অভাব রাখিনি। পেট্রোল থেকে দূষণ কম করার জন্য ইথানলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। 5 বছর আগে আমাদের দেশে ইথানলের কি পরিস্থিতি ছিল? তখন ভারতে 40 কোটি লিটার ইথানল উৎপাদিত হতো, যা আজ 5 বছরে 5 গুণ হয়ে গেছে। এখন 200 কোটি লিটার ইথানল উৎপাদন হচ্ছে, যা পরিবেশ দূষণ কমাতে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছে। আমার প্রিয় দেশবাসী, দেশের বাছাই করা 100টি শহরে দূষণ কম করার জন্য আমরা একটি সার্বিক সংহত অংশীদারিত্বের মাধ্যমে এক আধুনিক প্রযুক্তির সাহায্যে দূষণ কম করার উদ্দেশ্যে মিশন মোডে কাজ করতে চলেছি। আমার প্রিয় দেশবাসী, ভারত গর্বের সঙ্গে বলতে পারে, অনেক কম সংখ্যক দেশের মধ্যে ভারত এমন একটি দেশ যেখানে জঙ্গলের বিস্তার হচ্ছে। নিজের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে ভারত যথেষ্ট সংবেদনশীল। আমরা প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্টকে সফলভাবে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের এখানে বাঘের সংখ্যা বেড়েছে। আগামী দিনে এশিয়াটিক লায়নের জন্য প্রজেক্ট লায়ন শুরু হতে চলেছে, আর তাতে ভারতীয় বাঘেদের সুরক্ষা, জরুরি পরিকাঠামো আর বিশেষত স্বাস্থ্য পরিকাঠামোর ওপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে প্রজেক্ট লায়নের ওপরও জোর দেওয়া হবে। এর সঙ্গে আরও একটি কাজকে আমরা অনুপ্রেরণা দিতে চাইব, প্রজেক্ট ডলফিন। এর কাজ শুরু করা হবে। নদীতে ও সমুদ্রে বসবাসকারী উভয় প্রকার ডলফিনের ওপরেই আমরা মনোনিবেশ করব। এর ফলে জীববৈচিত্র্যেও জোর দেওয়া হবে, আর সঙ্গে রোজগারের সুযোগ পাওয়া যাবে। এগুলি পর্যটনের আকর্ষণ বিন্দুও হয়ে উঠবে। এই লক্ষ্যেও আমরা এগোতে চলেছি। আমার প্রিয় দেশবাসী, যখন আমরা এক অসাধারণ লক্ষ্য নিয়ে এক অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়ি, তখন পথে বহু বাধা বিপত্তি আসে, আর এইসব বিপত্তি হয়ও অসামান্য। এত বিপদের মধ্যে সীমান্তে দেশের সামর্থ্যকে চ্যালেঞ্জ করার অপপ্রচেষ্টা করা হয়েছে, কিন্তু এলওসি থেকে এলএসি পর্যন্ত দেশের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে যারাই চোখ রাঙিয়েছে, দেশের বীর সেনারা তাদেরকে তাদেরই ভাষায় জবাব দিয়েছে। ভারতের সার্বভৌম ক্ষমতা রক্ষার জন্য সমগ্র দেশ একই আবেগে পরিপূর্ণ, একই সংকল্পে প্রেরিত ও নিজেদের স্বার্থের উপর আস্থা রেখে এগিয়ে চলেছে। এই সংকল্পের জন্য আমাদের বীর সেনারা কি করতে পারে, দেশ কি করতে পারে, তা লাদাখের ঘটনায় সমগ্র দুনিয়া চাক্ষুষ করেছে। আমি আজ মাতৃভূমির প্রতি উৎসর্গীকৃত এই সমস্ত বীর সেনাদের লাল কেল্লার প্রাকার থেকে সাদর প্রণাম জানাই। সন্ত্রাসবাদ হোক বা সাম্রাজ্যবাদ, ভারত আজ দৃঢ়ভাবে মোকাবিলা করছে। আজ ভারতের উপর দুনিয়ার বিশ্বাস আরো মজবুত হয়েছে। বিগত দিনে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অস্থায়ী সদস্যরূপে 192টির মধ্যে 184টি দেশের সমর্থন পাওয়া ভারতের জন্য গর্বের বিষয়। বিশ্ব মানচিত্রে আমাদের স্থান কত উঁচুতে, এটা তারই উদাহরণ। এটা তখনই সম্ভব যখন ভারত নিজে শক্তিশালী হবে, সশক্ত হবে ও সুরক্ষিত হবে। তাই এই ভাবনার সঙ্গেই আজ অনেক বিষয়ে কাজ করা হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে, তা সে স্থলভাগের দ্বারা যুক্ত হোক বা জলভাগের মাধ্যমে, নিজেদের সঙ্গে তাদের সম্পর্ককে আমরা সুরক্ষা, বিকাশ আর বিশ্বাসের অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত করেছি। ভারতের নিরন্তর প্রচেষ্টা এটাই যে নিজেদের প্রতিবেশী দেশের সঙ্গে আমরা আমাদের বহু পুরনো সাংস্কৃতিক, আর্থিক আর সামাজিক সম্পর্ককে আরও গভীরতা প্রদান করতে পারি।
দক্ষিণ এশিয়াতে পৃথিবীর জনসংখ্যার 1/4 মানুষ বসবাস করে। আমরা সংযোগ ও সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এত বড় জনসংখ্যার বিকাশ ও সমৃদ্ধির জন্য অগণিত সুযোগ গড়ে তুলতে পারি। এই সব অঞ্চলে অবস্থিত দেশের সমস্ত নেতাদের এই বিশাল জনগণের বিকাশ ও প্রগতির জন্য অনেক বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তা পালন করার জন্য দক্ষিণ এশিয়ার এই সমস্ত অঞ্চলের সমস্ত মানুষকে, রাজনেতাদের, সাংসদদের ও বুদ্ধিজীবীদের আমি আহ্বান জানাই। এই সমগ্র অঞ্চলে যত বেশি শান্তি বজায় থাকবে, যত বেশি সৌহার্দ্য বজায় থাকবে, তা মানবতাবাদের জন্য তত বেশি কার্যকরী ও কল্যাণকর হবে। এতে সমগ্র বিশ্বের কল্যাণ। কেবলমাত্র ভৌগোলিক সীমারেখা মিলে যায় বলে কেউ প্রতিবেশী হয়ে উঠতে পারে না, বরং সেই প্রতিবেশী হয়ে ওঠে যার সঙ্গে আমাদের হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। সেখানে সম্পর্কে সাম্য ও সদ্ভাব বজায় থাকে, সবাই মিলেমিশে থাকে। আমি অত্যন্ত আনন্দিত যে ভারত ইতিপূর্বেই এক্সটেন্ডেড নেইবারহুডের অন্তর্গত সমস্ত দেশের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত মজবুত করে তুলেছে। পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। পারস্পরিক বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে শক্তি উৎপাদন ক্ষেত্রের অংশীদারিত্ব ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত দেশে, বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ দেশেই বহু ভারতীয় ভাই ও বোনেরা কর্মসূত্রে রয়েছেন। করোনা সংকটের সময় এই দেশগুলি যেভাবে ভারতীয়দের সহায়তা করেছে, ভারত সরকারের অনুরোধ রক্ষা করেছে ও সম্মানিত করেছে, সেজন্য ভারত তাদের কাছে কৃতজ্ঞ এবং ভারতবর্ষের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক এইভাবে আমাদের পূর্ব দিকের আসিয়ান দেশগুলি, যারা আমাদের ম্যারিটাইম প্রতিবেশীও, তারাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের 1000 বছরেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। বৌদ্ধ ধর্মের পরম্পরা আমাদের জুড়ে রেখেছে। আজ ভারত এই সমস্ত দেশের সঙ্গে কেবলমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং সমুদ্র সম্পদের ক্ষেত্রেও সহযোগিতা বাড়িয়ে চলেছে। আমার প্রিয় দেশবাসী, ভারত শান্তি ও সৌহার্দ্য রক্ষার জন্য যতটা সচেষ্ট, ঠিক ততটাই দায়িত্বশীল নিজের প্রতিরক্ষার ক্ষেত্রে এবং প্রতিরক্ষা বাহিনীর সশক্তিকরণের বিষয়ে। প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের জন্য অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি শতাধিক সামরিক উপকরণের আমদানি আমরা বন্ধ করে দিয়েছি। মিসাইল থেকে হালকা যুদ্ধের হেলিকপ্টার পর্যন্ত, কিংবা অ্যাসল্ট রাইফেল থেকে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পর্যন্ত সবকিছুই এবার মেক ইন ইন্ডিয়া হবে। আমাদের তেজসও নিজের তেজ, গতি ও শক্তির পরিচয় দিতে আধুনিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত হচ্ছে। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের বর্ডার এবং কোস্টাল ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হিমালয়ের পার্বত্য অঞ্চলে হোক বা ভারত মহাসাগরের কোনো দ্বীপ, সকল দিকেই কানেক্টিভিটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বহু নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমার দেশের সমুদ্র তট সুদীর্ঘ, কিন্তু তার সঙ্গে আমাদের দেশে 1300-রও বেশি দ্বীপ রয়েছে। নির্বাচিত কিছু দ্বীপের গুরুত্বের কথা মাথায় রেখে দ্রুত উন্নয়নের মাধ্যমে আমরা অগ্রসর হচ্ছি। আপনাদের হয়তো মনে থাকবে, বিগত সপ্তাহে, আজ থেকে 5 দিন আগে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল প্রজেক্টের উদ্বোধন হলো। চেন্নাই এবং দিল্লির মতো ইন্টারনেট পরিষেবা এবার আন্দামান ও নিকোবরেও পাওয়া যাবে। লাক্ষাদ্বীপকেও এবার একইভাবে সংযুক্ত করার কাজে আমরা অগ্রসর হতে চলেছি। আগামী 1000 দিনের মধ্যে লাক্ষাদ্বীপকেও দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেবার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বর্ডার এবং কোস্টাল অঞ্চলের যুবকদের জন্য আমরা উন্নয়নের মডেল তৈরি করে সেই দিকেই এগিয়ে চলেছি এবং এ বিষয়ে আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে চলেছি। আমাদের সীমা সংলগ্ন অঞ্চলে প্রায় 173টি জেলা রয়েছে, যেগুলি কোনো না কোনো দেশের সীমা বা সমুদ্র তটের সঙ্গে সংযুক্ত। আগামী দিনে এই সমস্ত সীমা সংলগ্ন জেলায় যুবকদের জন্য এনসিসির সম্প্রসারণ করা হবে।
সীমা সংলগ্ন অঞ্চলে কমপক্ষে 1,00,000 নতুন ক্যাডেট তৈরি করা হবে এবং চেষ্টা করা হবে যাতে তার 1/3 ক্যাডেট হয় আমাদের মেয়েরা। সেনাবাহিনী বর্ডার এরিয়ার ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে, কোস্টাল এরিয়ার ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে নৌবাহিনী, আর এইভাবে এয়ারবেসের কাছাকাছি অঞ্চলের ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবে বিমান বাহিনী। এর ফলে একদিকে যেমন বর্ডার এবং কোস্টাল এরিয়ায় বিভিন্ন দুর্যোগের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রশিক্ষিত মানুষের অভাব পূরণ হবে, ঠিক তেমনি যুবকদের আর্মড ফোর্সে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কিলও তৈরি হবে। আমার প্রিয় দেশবাসী, গত বছর লালকেল্লা থেকে আমি বলেছিলাম, বিগত 5 বছর যা প্রয়োজন তা পূর্ণ করাই ছিল আমাদের লক্ষ্য, কিন্তু আগামী 5 বছর আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের অভীষ্ট। বিগত 1 বছরে দেশ বহু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাক্ষী থেকেছে। মহাত্মা গান্ধীর সার্ধ শতবর্ষে ভারত তার গ্রামগুলিকে খোলা জায়গায় শৌচ কর্ম করার হাত থেকে মুক্ত করেছে। ধর্মীয় বিশ্বাসের কারণে বিতাড়িত শরণার্থীদের নাগরিকত্বের অধিকার দিয়েছে। অনগ্রসর সম্প্রদায়, দলিত, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাব হোক, আসাম ও ত্রিপুরায় ঐতিহাসিক শান্তি সমঝোতার বিষয় হোক, সেনাবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত করার বিষয় হোক, কর্তারপুর সাহেব করিডোরের রেকর্ড সময়ে নির্মাণ হোক, এই সময় দেশ ইতিহাস রচনা করেছে, ইতিহাস তৈরি হতে দেখেছে, অসাধারণ কিছু কাজ করে দেখিয়েছে। 10 দিন পূর্বে অযোধ্যায় ভগবান শ্রীরামের ভব্য মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছে। রাম জন্মভূমির বিষয়ে বহু পুরনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। দেশের মানুষ যে ধীশক্তি ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, তারা যেভাবে আচরণ করেছেন তা অভূতপূর্ব এবং ভবিষ্যতে তা আমাদের অনুপ্রাণিত করবে। শান্তি, ঐক্য, সদ্ভাবনা আত্মনির্ভর ভারতের মূল শক্তি হতে চলেছে। এই ঐক্য, এই সদ্ভাব ভারতের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি। এই সদ্ভাব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নে, এই মহাযজ্ঞে প্রত্যেক ভারতীয়কে কিছু না কিছু আহুতি তো দিতেই হবে। এই দশকে ভারত নতুন নীতি এবং নতুন রীতির সঙ্গে এগিয়ে যাবে। যখন সাধারণ হয়ে থাকলে আর কাজ চলবে না, এখন হচ্ছে হবে সময় চলে গেছে। আমরা জগতে কারো থেকে কম না, আমরা সবার উপরে থাকার প্রচেষ্টা করব, আর এই জন্য সর্বশ্রেষ্ঠ উৎপাদন, সর্বশ্রেষ্ঠ মানব সম্পদ, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠতার লক্ষ্য নিয়ে স্বাধীনতার 75তম বছরের উদ্দেশ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কর্মপন্থা, আমাদের প্রণালী, আমাদের পণ্য সব কিছু উত্তম থেকে সর্বোত্তম হোক, সর্বশ্রেষ্ঠ হোক। তখনই এক ভারত শ্রেষ্ঠ ভারতের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আজ আমাদের আবার সংকল্প নেওয়ার প্রয়োজন। এই সংকল্প স্বাধীনতার জন্য বলিদানকারীদের স্বপ্ন পূরণের জন্য হোক। এই সংকল্প 130 কোটি দেশবাসীর জন্য হোক। এই সংকল্প আমাদের আগামী প্রজন্মের জন্য হোক, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হোক। এই সংকল্প আত্মনির্ভর ভারতের জন্য হোক। আমাদের শপথ নিতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমদানি হ্রাস করার উদ্দেশ্যে সচেষ্ট হব। আমাদের ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের শক্তিশালী করব। আমরা সবাই লোকালের জন্য ভোকাল হব। আমরা আরও উদ্ভাবনী হব। আমরা শক্তি যোগাবো যুব সম্প্রদায়কে, মহিলাদের, আদিবাসীদের, দিব্যাঙ্গদের, দলিতদের, দরিদ্রদের, গ্রামকে, অনগ্রসরদের, সকলকে। আজ ভারত অসাধারণ গতিতে অসম্ভবকে সম্ভব করেছে। এই ইচ্ছা শক্তি, এই অধ্যাবসায়, এই আবেগের সঙ্গে প্রত্যেক ভারতবাসীকে এগিয়ে যেতে হবে। বছর 2022 আমাদের স্বাধীনতার 75তম বছর প্রায় এসেই পড়েছে। আমরা এক ধাপ দূরে। আমাদের দিনরাত এক করে দিতে হবে। একবিংশ শতাব্দীর এই তৃতীয় দশক আমাদের স্বপ্নকে পূরণ করার দশক হওয়া উচিত। করোনা এক বিশাল বিপত্তি, কিন্তু এতটাও বড় নয় যে আত্মনির্ভর ভারতের বিজয় যাত্রাকে স্তব্ধ করতে পারে। আমি দেখতে পাচ্ছি এক নতুন ভোরের রক্তিম আভা, এক নতুন আত্মবিশ্বাসের প্রকাশ, এক নতুন আত্মনির্ভর ভারতের শঙ্খধ্বনি। আবারও একবার আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের
অনেক অনেক শুভকামনা। আসুন আমার সঙ্গে দুই হাত ওপরে করে সমগ্র শক্তির সঙ্গে বলুন, ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ।